ভারতের হস্তক্ষেপে সাবেক প্রধানমন্ত্রী ওলির পদত্যাগ, টানাপোড়েনে নেপালের রাজনীতি। নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বিবেচিত হচ্ছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। নেপালে মন্ত্রীদের ঊর্ধ্বশ্বাস উদ্ধার অভিযান, আকাশে ঝুলন্ত দৃশ্য ভাইরাল। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ভারতের হস্তক্ষেপে উত্তাল হয়ে উঠেছে নেপাল। অভিযোগ করেছেন নেপালের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ভারতের লিপুলেখ ও রামের জন্মস্থান নিয়ে মন্তব্যই তার ক্ষমতা হারানোর কারণ বলে দাবি করেন তিনি। সীমান্ত ইস্যু ও বিতর্কিত বক্তব্যের জেরে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বাড়ে এবং দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে, আর যার পরিপ্রেক্ষিতে দেশ ছাড়তে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী। বিস্তারিত রিপোর্টে। নেপালের রাজনৈতিক অস্থিরতার পেছনে ভারতকে দায়ী করলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তিনি অভিযোগ করেছেন ভারতের সঙ্গে সীমান্ত ও ঐতিহাসিক ইস্যুতে কঠোর অবস্থান নেওয়ায় তাকে প্রধানমন্ত্রিত্ব হারাতে হয়েছে। প্রশ্ন উঠছে, আসলেই কি মোদী সরকারের হাত রয়েছে নেপাল ধ্বংসের পেছনে? যদি থাকে তাহলে কি হতে যাচ্ছে দেশ দুইটির ভবিষ্যৎ? 9 সেপ্টেম্বর জেনজি আন্দোলনের চাপের মুখে তিনি পদত্যাগ করেন। শুরুতে তার দেশ ছাড়ার গুজব ছড়ালেও জানা গেছে তিনি এখনও নেপালের শিবপুরি এলাকায় সামরিক নিরাপত্তায় আছেন। 11 সেপ্টেম্বর দলের মহাসচিব বরাবর পাঠানো এক চিঠিতে ওলি বলেন, আমি লিপুলেখ ও অযোধ্যা নিয়ে প্রশ্ন না তুললে হয়তো এখনও ক্ষমতায় থাকতাম। লিপুলেখ ও কালাপানি নিয়ে নেপাল ভারত বিরোধ বহুদিনের। নেপালের দাবি এই অঞ্চল তাদের ভূখণ্ড, কারণ কালী নদীর উৎস লিম্পিয়াধুরা। অপরদিকে ভারতের দাবি নদীটি কালাপানি থেকে উৎপন্ন। ওলি প্রধানমন্ত্রিত্ব থাকাকালেই এসব অঞ্চলকে নেপালের অবিচ্ছেদ্য অংশ ঘোষণা করে ভারতের নির্মাণ কাজ বন্ধের দাবি জানান, যা দিল্লি প্রত্যাখ্যান করে। 2020 সালে ওলি বিতর্ক সৃষ্টি করেন রামের জন্মস্থান নিয়ে মন্তব্য করে। তিনি বলেন, রাম ভারতের নয়, নেপালের পূর্ব বীরগঞ্জে জন্মেছিলেন এবং ভারতের অযোধ্যা একটি ভুয়া অযোধ্যা। এসব মন্তব্যে ভারতের তীব্র সমালোচনার জন্ম দেয়। অনেকে মনে করেন জাতীয়তাবাদী আবেগকে উস্কে দিয়ে তিনি রাজনৈতিক সুবিধা নিতে চেয়েছিলেন, তবে শেষ পর্যন্ত তা তার জন্য নেতিবাচক ফল বয়ে আনে। এখন শিবপুরীতে অবস্থান করলেও তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান অনিশ্চিত। নেপালে জেনজি আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বিবেচিত হচ্ছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দুর্নীতি বিরোধী অবস্থান ও সাহসী রায়ের জন্য পরিচিত কার্কি প্রথম নারী প্রধান বিচারক ছিলেন। জেনজি আন্দোলনকারীদের ভার্চুয়াল সভায় তিনি সর্বাধিক সমর্থন পান। সেনাবাহিনীর সঙ্গে আলোচনা শেষে তার নিয়োগ চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে। বিস্তারিত প্রতিবেদনে। বিচারকের আসন থেকে দেশ পরিচালনার দায়িত্ব একজন নারী, যাকে ঘিরে পরিবর্তনের স্বপ্ন দেখছে নেপালের জনসাধারণ। সুশীলা কার্কি নেপালের সম্ভাব্য প্রধানমন্ত্রী। কে এই সুশীলা কার্কি, আর কি ভূমিকা রয়েছে তার এই আন্দোলনে? নেপালে কেপি শর্মা ওলির সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আসতে পারেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দুর্নীতি বিরোধী কঠোর অবস্থান ও নির্ভীক রায় দেওয়ার জন্য পরিচিত কার্কি জেন জেনারেশনের আন্দোলনকারীদের পছন্দের প্রার্থী। ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করা কার্কি ছিলেন নেপালের প্রথম ও একমাত্র নারী প্রধান বিচারপতি। বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর 10 সেপ্টেম্বর আন্দোলনকারীরা একটি ভার্চুয়াল সভায় কার্কির নাম চূড়ান্ত করে। প্রায় 5000 অংশগ্রহণকারীর অধিকাংশই তার পক্ষে সমর্থন দেন। আন্দোলনের শুরুর দিকে কাঠমান্ডুর মেয়র বালেন শাহকে বিবেচনা করা হলেও তিনি সাড়া দেননি। 2016 সালে প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিয়ে কার্কি একাধিক ঐতিহাসিক রায় দেন। ক্ষমতাসীন সরকারের মন্ত্রী জয়া প্রকাশ গুপ্তকে দুর্নীতির দায়ে কারাদণ্ড দিয়ে নজির স্থাপন করেন। নিজগড় ফাস্ট ট্র্যাক শান্তিরক্ষী মিশনের দুর্নীতি ও নারীদের নাগরিকত্বের অধিকার বিষয়ক রায় তাকে সংস্কারপন্থী হিসেবে পরিচিত করে। নিজগড় ফাস্ট ট্র্যাক শান্তিরক্ষী মিশনের দুর্নীতি ও নারীদের নাগরিকত্বের অগ্রাধিকার বিষয়ক রায় তাকে সংস্কারপন্থী হিসেবে পরিচিত করে।
তবে 2017 সালে কিছু রায়ের কারণে সরকারের বিরাগভাজন হন এবং তার বিরুদ্ধে পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব আনা হয়। অভিযোগ ছিল তিনি পক্ষপাতিত্ব করেছেন এবং নির্বাহী ক্ষমতায় হস্তক্ষেপ করেছেন, বিশেষ করে পুলিশ প্রধান নিয়োগ নিয়ে। এখন দেখার বিষয়ে কতটা নিরপেক্ষ হতে পারবে বিচারপতি থেকে নেপালের রাজনীতির নেতৃত্বে আসা কার্কি। নেপালের রাজধানী কাঠমান্ডুতে সহিংস বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করে পালিয়েছেন। একটি ভিডিওতে দেখা গেছে তার কয়েকজন মন্ত্রীও হেলিকপ্টারের দড়ি ধরে পালাচ্ছেন, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এনডিটিভি জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং রাজধানীতে কারফিউ জারি করা হয়েছে। বিবিসি জানায় আন্দোলনের নেতৃত্বে থাকা জেনজি গোষ্ঠীগুলো বলছে বিক্ষোভটি এখন সুবিধাবাদীদের দখলে। বিস্তারিত প্রতিবেদনে। মাটিতে নরক, আকাশে মুক্তি, ঠিক যেন এমনটাই সত্য হলো নেপালের ক্ষমতাচ্যুত মন্ত্রীদের ক্ষেত্রে। হেলিকপ্টারে ঝুলে পালালেন তারা। নেপালের রাজধানী কাঠমান্ডুতে চলমান সহিংস বিক্ষোভের কারণে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। এই সময় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা গেছে প্রধানমন্ত্রী ও অন্যরা হেলিকপ্টারের দড়ি ধরে পালানোর চেষ্টা করছেন, যা ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রকাশ করেছে। 10 সেপ্টেম্বর ভিডিওতে দেখা যায় নেপালের কিছু মন্ত্রী এবং তাদের পরিবারের সদস্যরা একটি সেনা হেলিকপ্টার থেকে ঝুলন্ত রেস্কিউ স্লিং ধরে রয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে নেপালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনারা রাজধানী শহর পাহারা দিচ্ছে এবং সহিংসতা ও বিশৃঙ্খলা রোধের জন্য সবাইকে বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে। অন্যদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে বিক্ষোভে নেতৃত্ব দানকারী জেনজি গোষ্ঠীগুলো ধ্বংসযজ্ঞ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। তারা দাবি করছে এই আন্দোলনটি সুবিধাবাদী বাহিনীর দখলে চলে গেছে। 4 বছরে 3 দেশ, একই গল্প। শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ। চলছে শাসকের বিরুদ্ধে জনতার রোষানল। গত 4 বছরে দক্ষিণ এশিয়ার 3টি দেশে জনতার বিক্ষোভে ক্ষমতার মোড় ঘুরে গেছে। আলাদা আলাদা সময় ও প্রেক্ষাপটে শুরু হওয়া এই আন্দোলনগুলোর বৈশিষ্ট্য মিল ছিল বিস্ময়করভাবে। তবে পার্থক্য ছিল কেবল পতাকার রং, স্লোগান আর ভৌগোলিক, কিন্তু পরিণতি ছিল একই: গণরোষ, দমননীতি আর শেষ পর্যন্ত শাসকের পতন ও দেশত্যাগ। 2022 সালে শ্রীলঙ্কায়, 2024 সালে বাংলাদেশ আর সর্বশেষ 2025 সালে নেপালে 3 দেশই দেখেছে ছাত্র যুব সমাজের নেতৃত্বে শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিস্ফোরণ। শ্রীলঙ্কায় শুরু করা হয়েছিল ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে। জ্বালানি, খাদ্য ও ওষুধের ঘাটতিতে নাজেহাল মানুষ 2022 সালের জুলাই রাস্তায় নামে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সরকারি বাসভবনে ঢুকে পড়ে। গোতাবায়া দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। বাংলাদেশের ক্ষেত্রেও চিত্রটা ছিল প্রায় একই রকম। 2024 সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, যা দ্রুতই ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের রূপ নেয়। আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবন দখল করে নেয়। শেষমেশ শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। সর্বশেষ 2025 সালের সেপ্টেম্বরের শুরুতে আন্দোলন ছড়িয়ে পড়ে নেপালে। সরকারের পক্ষ থেকে 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, ইউটিউব বন্ধ করার ঘোষণা ঘিরে ছাত্র যুব সমাজ রাস্তায় নামে। 8 সেপ্টেম্বর নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপরে গুলি চালান। এতে শুধুমাত্র কাঠমান্ডুতেই নিহত হয় 18 জন। এর জবাবে পরদিন থেকেই উত্তাল হয়ে ওঠে পুরো দেশ। সরকার দলীয় কার্যালয় ও মন্ত্রীদের বাড়িতে আগুন দেওয়া হয়। নেতাদের রাস্তায় ফেলে গণপিটুনিও চলে। চাপের মুখে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার অবস্থান এখনো নিশ্চিত নয়, তবে অনেক সংবাদ মাধ্যম জানিয়েছে তিনি দুবাই পালিয়ে যেতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন এই 3টি দেশের অভিজ্ঞতা একটি বিষয় স্পষ্ট করে দেয়: শাসক যতই শক্তিশালী হোক না কেন, জনতার ধৈর্য যখন ফুরোয় তখন পতন রুখে দেওয়া সম্ভব হয় না। ভিন্ন দেশ, ভিন্ন পতাকা, ভিন্ন নামের সরকার, কিন্তু শাসকের ঠিকানায় জনতার ধাক্কা ঠিক একই রকম। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।